ওয়েলকাম টু ওয়াকিং ডগ উইথ সাত্তকী। পড়তে চলেছি নীল মানুষের মন খারাপ 15তম অংশ নীল মানুষের কাহিনীর, যেটি আমি পড়ছি। আইসিসিতে এই গল্পটি আমাদের সবার ছিল, তাই এই গল্পটির শেষ অংশে পৌঁছানোর চেষ্টা করছি। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি অন্যতম গল্প এবং উপন্যাসও বলতে পারেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বড় গল্পই বলা হয়। তো বেশি সময় নষ্ট না করতে গিয়ে শুরু করতে চললাম আপনাদের প্রিয় নীল মানুষের গল্প। গভীর জঙ্গল, এখানে মানুষ প্রায় আসেই না। দু একজন কাঠুরে বা শিকারী দৈবত এসে পড়লেও ভূতের ভয় পালিয়ে যায়। লোকের মুখে মুখে রটে গেছে যে ওই জঙ্গলে ভূত আছে। কেউ কেউ বলে ভূত নয়, ব্রহ্মতীর্থ। এই জঙ্গলের মাঝখান দিয়ে একটা হাইওয়ে গেছে, সেখান দিয়ে ট্রাক যায়, অন্য গাড়ি যায়, কিন্তু কোনো গাড়ি কখনো থামে না এই জায়গায়। বিশেষত একটা পাহাড়ের গা দিয়ে যখন যেতে হয় তখন ড্রাইভাররা রাম নাম জপ করে। এই পাহাড়ের আড়াল থেকে দিনে দুপুরে একটা প্রকাণ্ড ভূতকে মুখ বাড়াতে নাকি দেখা গেছে। কেউ কেউ দেখেওছে সেটা। সেই ভূত আসলে নীল মানুষ। জঙ্গলের মধ্যে সংসার পেতে নীল মানুষ এমনিতে বেশ ভালোই আছে। তার ছোট্ট বন্ধুগুলটি নানা রকম মজার কথা বলে। রঘু দামোদর আর ন্যাড়া গুলগুলি এরা কুটনো কাটে, রান্না করে, বাসন মাজে, পা টিপে দেয়। ওই তিনজনকে নিয়ে গুটলি আবার একটা পুকুরও কাটছে। ওরা খন্তা শাবল নিয়ে রোজ সকালে কয়েক ঘন্টা করে পুকুর খোঁড়ার কাজ করে। কাছে দাঁড়িয়ে কুটলি খবরদারি করে ওদের ওপর। রঘু, দামোদর আর ন্যাড়াগুলগুলি আগেই ছিল দুর্ধর্ষ ডাকাত। এখন তারা নীল মানুষের চেয়ে কুটলিকেও কম ভয় করে না। কুটলির গাঁটে গাঁটে বুদ্ধি। এর মধ্যে ওরা 5 বার পালাবার চেষ্টা করেছে। 5 বারই কুটলির বুদ্ধির কাছে ধরা পড়ে গেছে। প্রত্যেকবার ধরা পড়লেই ওদের শাস্তির মেয়াদ বেড়েছে। সবকিছুই ঠিকঠাক চলছে, তবু এক একদিন নীল মানুষ ছটফট করে ওঠে। মাটিতে চিৎপাত হয়ে শুয়ে সে কান্না কালায় বলে, গুটলি, ও গুটলি, আমার কিছু ভালো লাগছে না। গুটলি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করে, কেন, তোমার কি হলো নীল মানুষ? শরীর খারাপ লাগছে? নীল মানুষ একটা ঝড়ের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলে উত্তর দিল, শরীর নয়, মন। আমার তো কখনো শরীর খারাপ হয় না। গুটলি জিজ্ঞেস করলো, কেন, তোমার মন খারাপ লাগছে কেন? নতুন কিছু খেতে ইচ্ছা করছে? নীল মানুষ বলল, দুধ খাওয়ার কথা কে বলেছে? দিনের পর দিন জঙ্গলে পড়ে থাকতে ভালো লাগে কারোর? গুটলি বলল, আমার তো খুব ভালো লাগে। আমি এত বেটে বলে শহরে গেলেই লোকে আমাকে ঠাট্টা করে মাথায় চাটি মারে, আমার জিনিসপত্র কিনে নেয়। তার চেয়ে এই ভালো আছি। নীল মানুষ বলল, পেটে বলে তোমায় দেখে সবাই ঠাট্টা করে, আর এত লম্বা বলে আমায় দেখে সবাই ভয় পায়। কিন্তু আমি তো লেখাপড়া শিখেছি। আমার ইচ্ছে করে শহরে গিয়ে সিনেমা থিয়েটার দেখতে, গান শুনতে, লোকজনের সঙ্গে মিশতে। গুটলি বলল, সে আর তুমি এ জন্মে পারবে না। তুমি তো শুধু লম্বা নাও, তুমি যে তাল গাছ, তুমি এখন রোজ লম্বা হচ্ছ। তোমায় আমি প্রথম যেরকম দেখেছিলুম তার চেয়েও তুমি এখন অনেক বেশি লম্বা হয়ে গেছো। মাপলে বোধহয় 10 ফুটেরও বেশি হবে। তার উপর তোমার গায়ের রং একেবারে আকাশের মতো নীল, এমনকি তোমার জিভটা পর্যন্ত নীল। তোমায় দেখলে তো মানুষ ভয় পাবেই। আমি যদি শহরে গিয়ে সবার সামনে হাত জোর করে বলি, ওগো, যদিও আমার শরীরটা এত লম্বা আর গায়ের রংটা অন্যরকম, কিন্তু আমি তোমাদের মতনই সাধারণ মানুষ। আমি কারো ক্ষতি করতে চাই না। তোমার কথা শুনবার আগেই সবাই ভয় পালাবে, কিংবা শুনলেও বুঝতে পারবে না। তোমার গলার আওয়াজটা যে এখন জয় ঢাকের মতন হয়ে গেছে, আমি শুধু বুঝতে পারি। যদি ফিস ফিস করে বলি, হাঁটু গেড়ে বসে সবার কাছে ক্ষমা চাই, তাহলে ওরা তোমাকে বেঁধে চিড়িয়াখানায় ভরে দেবে। কেন? তোমাকে আর কেউ মানুষ বলে মানবে না, ভাববে অন্য কোনো জন্তু। নীল মানুষ পাশ ফিরে হু হু করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, কেন আমায় মানুষ বলে মানবে না? আমি মানুষ, মানুষ। কতদিন ফুটবল খেলা দেখিনি, কতদিন ফুটবল খেলিনি। একসময় আমি ফুটবল খেলতে কি ভালোই না বাসতাম। নীল মানুষের 2 চোখে জলের কলরব যেন বেয়েই চলেছে, গল গল করে কান্না ঝরছে।
গুটলি একটা গামছা দিয়ে তার চোখ মুছে দিতে দিতে বলল, কেঁদো না লক্ষ্মী ছেলে, তোমার জন্য আমি ফুটবল এনে দেবো, তুমি এইখানেই ফুটবল খেলবে। নীল মানুষ ফোঁপাতে ফোঁপাতে বলল, কার সঙ্গে খেলবো? একা একা বুঝি ফুটবল খেলা যায়? ওই রঘু, দামোদর আর ন্যাড়া গুলগুলি খেলবে তোমার সঙ্গে। ওরা তো ডাকা, ওরা ফুটবল খেলার কি জানে? একবারে জন্ম থেকেই তো ডাকাতি শুরু করেনি, ছোটবেলায় ফুটবল খেলেছে নিশ্চয়ই। যারা ছোটবেলায় ফুটবল খেলে তারা বড় হয়ে কখনো ডাকাত হয় না। ফুটবল খেললে মন ভালো হয়ে যায়। ওদের ডেকে জিজ্ঞেস করাই যাক, ওরা ফুটবল খেলতে জানে কিনা। ডাকা হলো রঘু, দামোদর আর ন্যাড়া গুলগুলিকে। ওরা জল কাদা মাখা হাত পা নিয়ে লাইন করে দাঁড়ালো সামনে। নীল মানুষ শুয়ে আছে মাটিতে। গুটলি একটা গাছের গুড়ির ওপর বসে জিজ্ঞাসা করল, তোরা কেউ ফুটবল খেলা জানিস? হঠাৎ এরকম একটা প্রশ্ন শুনে ভ্যাবাচাকা খেয়ে গিয়ে 3 ডাকাত ওর মুখের দিকে তাকালো। হ্যাঁ কিংবা না উত্তরটা দিলে ভালো হবে তাই বুঝতে পারছে না। ন্যাড়া গুলগুলি ফাঁস করে বলে উঠল, আমি অনেক ফুটবল খেলেছি, এই গ্রাম ও গ্রাম খেলতে গেছি, কত গোল দিয়েছি। গুটলি চোখ পাকিয়ে বলল, তাহলে লোকের পেটে ছুরি মারতে শিখলি কখন? ন্যাড়া গুলগুলি লজ্জা পেয়ে কান চুলকে বলল, সে আমাকে অন্য একজন গুরু শিখিয়েছিল, কিন্তু ফুটবল খেলা অনেক ভালোই জানি। দামোদরই বা কম যাবে কেন? সে ঠোঁট উল্টে বলল, ফুটবল মানে ওই গোল গোল ওইসব বলে লাথি মারা তো? সে আমি অনেক লাথিয়েছি। রঘু ওদের চেয়ে আরো একটু বড় ডাকাত, সে বলল, ওরা আমি কি খেলছে? আমি আমাদের গ্রামের খেলুড়ে দলের সর্দার ছিলাম। আমার দলকে খেলার জন্য কত জায়গা থেকে ডেকে নিয়ে যেত, যে অবশ্যই গোপদারি উঠবার আগের কথা। গুটলি বলল, আর গোপদারি গোজাবার পর থেকেই বুঝি ডাকাতি শুরু করলি? রঘু লজ্জা পেন জিভ কেটে বলল, বারবার ওই কথা বলে লজ্জা দাও কেন? ও গুটলি দাদা, সেসব তো এখন ছেড়ে দিয়েছি। গুটলি বলল, ছেড়ে দিয়েছিস না সুযোগ পাস না? যাগে যা, এখন পুকুর কাটতে যা, এই নিয়ে পরে আবার কথা হবে। ওরা চলে যাবার পর গুটলি নীল মানুষকে বলল, তাহলে দেখলে তো ওরা 3 জনই একসঙ্গে খেলছে। বলল, আমি আজই বল জোগাড় করে আনছি, তুমি খেলার মাঠটা ঠিক করবে। চলো ওঠো ওঠো। ওরকম মন খারাপ করে শুয়ে থাকতে নেই। পাহাড়ের একপাশে খানিকটা ঢালু জায়গা, প্রায় সমতলই বলতে যায়। মাঝে মাঝে কয়েকটা ছোটখাটো গাছ রয়েছে। সেই জায়গাটা পছন্দ হলো দুজনেরই। নীল মানুষ পটপট করে গাছগুলো উপড়ে ফেললো। শুধু মাঠের দুধারে ছোট গাছ রইল, সেই দুটো হবে গোল পোস্ট। গুটলি বলল, আজ রাতে আমি বল জোগাড় করে আনছি, কাল খেলা হবে। আজ ভালো করে খেয়ে দিয়ে ঘুমাও, মন খারাপ করে থেকো না, কিন্তু মন খারাপ থাকলে ভালো করে খেলা হবে না। বিকেলের দিকে রঘু আর দামোদরকে নিয়ে গুটলি চলে গেল শহরে। যাবার পথে গুটলি বলল, তোরা আবার যেন পালাবার চেষ্টা করিস না, তাহলে এবার কিন্তু ধরে এনে কান কেটে দেব। দামোদর বলল, আরে ছি ছি ছি, এখন পুকুর কাটা বন্ধ রেখে ফুটবল খেলতে বলছো? এখন কেউ পালায়? খেলাটা কত আমাদের জিনিস। রঘু বলল, এক হিসেবে জঙ্গলে আটকে রেখে তুমি আমাদের উপকারই করেছো গুটলি দাদা। বছরখানেক এখানে থাকলে পুলিশ আমাদের কথা ভুলে যাবে, তখন নিশ্চিন্তে ফেরা যাবে কিনা, কি বলো? জঙ্গল থেকে ওরা একটা হরিণ মেরে এনেছিল। শহরে এসে সে মাংস বিক্রি করে যা টাকা পাওয়া গেল তাতে ফুটবল কেনা হলো, আরো চা বিস্কুট নুন মশলা অন্য খাবার দাবার কেনা হলো। খেলা আরম্ভ হলো পরের দিন সকালে। বেশ সুন্দর রোদ এসেছে, বেশি জোর হওয়া নেই। ফুটবল খেলার পক্ষে বেশ ভালো দিন। একদিকে নীল মানুষ, আরেকদিকে 3 ডাকাত। গুটলি হলো রেফারি, সে একটা হুইসেলও কিনে এনেছে। ন্যাড়া গুলগুলি কিছুতেই সামনে আসতে চায় না, সে দামোদরের পেছনে লুকাচ্ছে। দামোদর তাকে বলছে, ঠেলছিস কেন? আমাকে ঠেলছিস কেন?
রঘু বুক ফুলিয়ে বলল, তোরা সোজা দাঁড়া, আগে থেকেই ভয় পাচ্ছিস কেন? মাঝখানে বলটা রেখে গুটলি হুইসেল বাজাতেই 3 ডাকাত পিছিয়ে গেল অনেকটা। তারা নীল মানুষের কাছাকাছি গিয়ে বলে পা ছোঁয়াতেই সাহসই পাচ্ছে না। গুটলি ধমক দিয়ে বলল, ওই কি হচ্ছে, মন দিয়ে খেলবি সবাই। নীল মানুষ বলে একটা শট লাগালো, অমনি সেটা চোখের নিমেষে প্রায় উড়ে গেল পাহাড়ে পেরিয়ে। 3 ডাকাত হাঁ করে ওপরের দিকে তাকিয়ে রইল। নীল মানুষ বলল, যা, ওকে হলো, বলটা চলে গেল। গুটলি বলল, তাতে চিন্তার কিছু নেই, আমি আরো বল এনে রেখেছি, চিন্তার কিচ্ছু নেই। তবে নীল মানুষ একটু আস্তে খেলো, ফুটবল খেলাটা তো আর গায়ের জোর ব্যাপার নয়, একটু আস্তে। আরেকটা বল সে রঘুর দিকে ছুড়ে দিয়ে বলল, এইবার তোমাদের দিক দিয়ে মারো। রঘু বলল, দামোদর, তুই মারবি নাকি? দামোদর বলল, নেড়া গুলগুলিকে দাও, ও ভালো খেলে বলেছিল। নেড়া গুলিগুলি বলল, আমার বল ওই দৈত্যের গায়ে লাগলে যদি সে চটে যায়, ওই সবের মধ্যে আমি নেই। দামোদর রঘুকে বলল, ওস্তাদ, তুমি আমাদের সর্দার, প্রথম বলটা তুমিই মারো। রঘু বলল, ওরা সব ভিতর ডিব, দেখ আমি কেমন বাড়তে পারি, এটা হচ্ছে খেলা। সাধারণ মানুষের তুলনায় রঘুর গায়ে বেশ জোর। সে কষে একটা ফ্রি কিক ছড়লো বটে, সেটাও বেশ অনেকটা উঁচুতে লাগলো। নীল মানুষ খুশি হয়ে বলল, বাহ বাহ, এই তো চাই। সে লাফিয়ে হেড করতে গেল বলটাকে, তার মাথায় লেগেই বলটা ফটাস করে ফেটে গেল। নীল মানুষ বলল, ওই যা, কি হলো? গুটলি বলল, তাতে কিছু হয়নি, তাতে কিচ্ছু হয়নি, আরো বল আছে, কিন্তু তোমার আবার লাফিয়ে হেড করার কি দরকার ছিল? বলটা তো এমনিতেই তোমার মাথায় লাগতো। আরেকটা বল সে ছুড়ে দিয়ে বলল, এবার একটু আস্তে মারো, নিচু করে মারো। নীল মানুষ বলল, এবারে খুব আস্তে আলতো করে মারবো, এই দেখো। বলটা সে নিচু করে মারলো ঠিকই, সেটা এসে লাগলো রঘুর পেটে, কিন্তু তাতে বলটা থামলো না। রঘু বলটা সমেত উড়ে গিয়ে ধাক্কা খেলো পেছনের গোল পোস্ট গাছটার, সঙ্গে সঙ্গে অজ্ঞান। দামোদর নেড়া গুলগুলিও মাটিতে শুয়ে পড়লো চেঁচাতে চেঁচাতে। উড়ে বাবা রে, আমরা আর খেলবো না, আমাদের ছেড়ে দাও, আমরা পুকুর কাটবো, ফুটবল খেলতে পারবো না, ওরে বাবা রে। নীল মানুষ গুটলির দিকে ফিরে জিজ্ঞাসা করলো, এটা আমার গোল হয়েছে না হয়নি? গুটলি তাকে মৃদু ধমক দিয়ে বলল, তুমি বড্ড ফাউল করো, আর খেলা হবে না। দেখি রঘু বেচারার কি হলো। আর খেলা হবে না, আর খেলা হবে না। বলতে বলতে নীল মানুষ হায় হায় করে কেঁদে উঠলো। তারপর মাটিতে পা ছড়িয়ে বসে করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, খেলা হলো না, খেলা হলো না, আমার কিছু ভালো লাগে না। রঘু মাথায় জল টল ঢেলে তার জ্ঞান ফেরানো হলো। তারপর 3 ডাকাতেই দৌড়ে খেলার মাঠ ছেড়ে পুকুর কাটতে চলে গেল স্বেচ্ছায়। সেই থেকে নীল মানুষ আর মন খারাপ হয়ে গেল। সে কিছুতেই খেতেও চায় না, কারোর সঙ্গে কথাও বলে না, শুধু গাছতলায় শুয়ে শুয়ে কাঁদে। গুটলি 3 ডাকাতকে ধমক দিয়ে বলল, ছি 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 ছি, তোরা কি বলতো, তোরা কি মানুষ? ছেলেটা একটু ফুটবল খেলতে চেয়েছিল, তোরা তাও খেলতে পারলি না, এই মুরদ নিয়ে তোরা ডাকাত হয়েছিলি? রঘু আর দামোদর লজ্জায় মাথা নিচু করে দিল। নেড়াগুলগুলি হাত জোর করে বলল, দাদা, আর আর যা করতে বলো সে পারবো, কিন্তু ওই খেলার কথা উচ্চারণ করো না, বাবারে এখনো আমার বুক কাঁপছে। পরপর 2 দিন নীল মানুষ কিছু না খেয়ে রইল আর কাঁদল। গুটলির কোনো কথাও সে শোনে না। গুটলি দেখল এরকম ভাবে আর কয়েকদিন চললে তো মহাবিপদ হবে। না খেয়ে নীল মানুষ খুব দুর্বল হয়ে যাবে, আর সেই সুযোগে রঘু দামোদরেরা যদি পালাবার চেষ্টা করে তখন আর তাদের আটকানো যাবে না। এমনকি ওরা যখন নীল মানুষকে মেরে ফেলার ব্যবস্থা করতে পারে, সে তখন নীল মানুষের কানে কাছে মুখ এনে বলল, তোমার নিজের খেলা তো হলো না, কিন্তু তুমি ফুটবল খেলা দেখবে বলেছিলে, চলো আমরা শহরে ফুটবল খেলা দেখতে যাব। শহরে যাব। নীল মানুষ বলল,
আমি শহরে গেলে আর কেউ খেলবে? সবাই তো ভয় পালাবে। গুটলি বলল, সে ভার আমার ওপর। আমি যদি তোমায় ফুটবল খেলা দেখাতে না পারি তাহলে আমার নামে তুমি কুকুর পুষো। আমি আর কোনোদিনও তোমার কাছে মুখ দেখাতে আসবো না। এখন ওঠো, উঠে চাটি খেয়ে নাও, উঠে চারটি খেয়ে নাও তো লক্ষ্মীটি। এর মানুষ তখন ভূমি শয্যা ছেড়ে উঠল, নদীতে গিয়ে স্নান করলো। তারপর দুদিনের খাওয়া একসঙ্গে খেয়ে মেঘের গর্জনের মতো এটা ঢেকুর তুলে বলল, এবার 10 খিলি পান দাও। 3 ডাকাত সঙ্গে সঙ্গে পান সাজাতে বসলো। কিন্তু কি করে যে নীল মানুষকে ফুটবল খেলা দেখানো যাবে তার গুটলির মাথায় আসে না। যে শহরটায় তার জিনিসপত্র কেনাকাটি করতে চায় সেখানে মাঝে মাঝে ফুটবল খেলা হয় বটে, বাইরের টিমও খেলতে আসে, কিন্তু ফুটবল খেলা তো আর রাত্রিরে হয় না, দিনের আলো থাকতে থাকতেই শেষ হয়ে যায়। দিনের আলোয় নীল মানুষকে নিয়ে সেই শহরে যাওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই। নীল মানুষকে দেখলেই সবাই বাড়িঘর ছেড়ে পালাবে। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, নীল মানুষ রোজই জিজ্ঞেস করে, কি গো গুটলি, আমার ফুটবল খেলা দেখার কি হলো? গুটলি হাত তুলে বলে, হবে হবে, ঠিকই হবে, আমাকে একটু সময় দাও। জঙ্গলের মাঝখান দিয়ে সে হাইওয়েটা গেছে। গুটলি প্রায় সেই রাস্তার কাছে গিয়ে একটা পাথরের আড়ালে বসে থাকে। কত রকম গাড়ি যায় সে লক্ষ্য করে, ট্রাক, মোটর গাড়ি, বাস, কত রকম মানুষ। কেউ এই জায়গায় থামে না। একদিন সকালে একটা ট্রাক করে একদল ছেলে যাচ্ছে। হঠাৎ করে দেখলো রাস্তার মাঝখানে একটা বড় পাথরের চাই। ট্রাকটা আর যেতে পারবে না। ছেলেরা দল দল হই 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 করে উঠল। গতকাল বিকেলে তারা এই পথ দিয়ে গেছে, তখন এরকম কোনো পাথর ছিল না। তারা ড্রাইভারকে বলল, ব্যাক করো, ব্যাক করো, গাড়ি ঘোরাও, এটা ভূতের জায়গা। ড্রাইভার গাড়ি ঘোরাতে গিয়ে দেখলো পেছন দিকেও রাস্তা এখন ওই রকমই আরও একটা পাথর এসে পড়েছে, সেদিকেও যাবার উপায় নেই। ছেলেটা তখন ট্রাক থেকে নেমে দৌড়ে গিয়ে সবাই মিলে একটা পাথর ঠেলে সরাবার চেষ্টা করলো। তখন একটা হুইসেল বেজে উঠল। রেফারি পোশাক পরে একটা ফুটবল বগলে নিয়ে গুটলি হাজির হলো সেখানে। 1 হাত তুলে হাসি মুখে সে বলল, ওহে ছেলেদের দল, আজ তোমাদের এখানে নেমন্তন্ন। তোমরা তো শহরে ফুটবল খেলতে গিয়েছিলে, এবারে আমাদের টিমের সঙ্গে একটা ম্যাচ খেলে যাও। কয়েকটা ছেলে চেঁচিয়ে উঠল, ভূত ভূত, এই যে সেই ভূত। আর কয়েকটা ছেলে বলল, ধুর, এ তো এটা বাটকুল, এ ভূত হলেও একে আমরা পারোয়া করি না। গুটলি বলল, ভূত টুত কিছু নয়, তোমরা এই জঙ্গলের মধ্যে এসে একটা ম্যাচ খেলবে, তারপর খাওয়া দাওয়া করবে, ফিরে এসে দেখবে রাস্তা পরিষ্কার। এসো, ভয় পাচ্ছ কেন? ওই ছেলেদের যে ক্যাপ্টেন সে বলল, খেলার ব্যাপার আমাদের কেউ চ্যালেঞ্জ জানালে মোটেও ভয় পায় না। চনি গোস্বামী, পিকে ব্যানার্জি হলেও লড়ে যেতে রাজি আছি। তোমাদের কেমন টিম বলো তো দেখি। রাস্তা ছেড়ে ওরা ঢুকে এলো বনের মধ্যে। গুটলি ওদের পথ দেখিয়ে নিয়ে এলো খেলার মাঠে। ক্যাপ্টেন বলল, কই তোমাদের খেলোয়াড় কোথায়? গুটলি আরেকটা হুইসেল বাজাতেই পেরিয়ে এলো রঘু, দামোদর আর ন্যাড়া গুলগুলি। তারা পড়েছে হাফ প্যান্ট আর গেঞ্জি। তারা মার্চ করে গিয়ে দাঁড়ালো মাঠের একদিকে। এদিকের ক্যাপ্টেন অবজ্ঞার সঙ্গে বলল, এই তোমাদের টিম, আর খেলোয়াড় কই? গুটলি বলল, আগে এই টিমকে হারাও দেখি, তারপর আমার অন্য টিম বার করব। ক্যাপ্টেন বলল, তুমি কে হে বাবু? এই জঙ্গলের মধ্যে শুধু শুধু আমাদের আটকিয়ে এখানে নিয়ে এলে? আমাদের ক্লাবের নাম 11 বুলেটস। আমরা এই জেলার চ্যাম্পিয়ন। ওই 3টে লোকের সঙ্গে আমরা কি খেলবো? এ তো ছুঁচো মেরে হাত গন্ধ। ওদিক থেকে রঘু সর্দার বলল, ওহে, খুব যে বড় বড় কথা বলছো, খেলেই দেখো না কটা গোল দিতে পারো। ক্যাপ্টেন বলল, 11 মিনিট 22টা গোল দেব, দেখবে। গুটলি বলল, বলটা মাঠের মাঝখানে ছুঁড়ে দিতেই ক্যাপ্টেন একাই বলটা নিয়ে যেন ড্রিবল করে। ড্রিবল করতে করতে রঘু, দামোদর আর ন্যাড়া গুলগুলকে 3টে ল্যাং মেরে শুইয়ে দিয়ে উপাসের গাছটার গায়ে বলটা ঠেকিয়ে বলল, এই নাও 1 গোল।
অমনি কোথায় যেন ধূপ ধাপ শব্দ এলো। ক্যাপ্টেন চমকে উঠে বলল, ও কিসের শব্দ? গুড্ডি বলল, ও কিছু না, আমাদের একজন সাপোর্টার হাততালি দিচ্ছে। ক্যাপ্টেনের মুখখানা হা হয়ে গেল। সে বলল, ওই আওয়াজ তো তোমাদের সাপোর্টারের হাততালি। কোথায় তোমাদের সেই সাপোর্টার? গুড্ডি বলল, এই নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, নাও আবার খেলা শুরু করো। ক্যাপ্টেন ফিরে এসে আরেকজনকে বলল, নে এবার তুই গোল দিয়ে আয়। দ্বিতীয় গোলটা অবশ্য তত সহজে হলো না। দামোদর রঘু ন্যাড়া গুলগুলি যথেষ্ট ফাইট দিল, এমনকি ন্যাড়া গুলগুলি বলটা পায়ে নিয়ে এদের দিকে অনেকটা এগিয়ে এসেছিল। কিন্তু হঠাৎ মেঘের ডাকের মতন শব্দ শুনেই এমন চমকে গেল যে বল বেরিয়ে গেল তার পা থেকে। এবারেও তারা গোল খেল। এরকমভাবে পরপর 11টা গোল খাওয়ার পর এদিকে ক্যাপ্টেন বলল, গোল খেয়ে পেট ভরেছে না আরও চাই? রঘু সর্দার বলল, আর চাই না, যথেষ্ট হয়েছে। কি বলো গুডলিদা? গুডলি বলল, হ্যাঁ, এবারে তোমরা সরে যাও। এবারে আমাদের একজন খেলোয়াড় আসবে, তোমরা তার সঙ্গে একটু খেলে দেখো। গুডলি আবার হুইসেল বাজাতে গাছপালার আড়াল থেকে এক লাফে এসে হাজির হলো নীল মানুষ। তার মাপের তো কোনো পয়েন্ট হয় না, তাই সে একটা ধুতি মালকোচা মেরে পড়ে আছে আর খালি গা। সে এসেই হাত জোর করে বলল, বেশি জোরে বল মারবে না, খুব আস্তে আস্তে, কোনো ভয় নেই। কিন্তু তার কথা কে শুনবে? ওদিককার 11 জন খেলোয়াড়রাই অজ্ঞান। নীল মানুষ বলল, এ কি হলো, আর খেলা হবে না, ওদের গোল শোধ দেওয়া হবে না। কুটলি 1 ডজন ফুটবল নিয়ে এসে বলল, খেলা দেখার শখ ছিল, সে শখ তো মিটেছে। এ নাও, এবার এই একটা করে মারো, ওদের গোল শোধ করে দাও। পরপর 12খানা বল ঠিক কষিয়ে ওপারে দিয়ে নীল মানুষ হাসি মুখে বলল, শোধ দেবার পরেও একখানা বেশি। গুটলি বলল, যথেষ্ট হয়েছে, এবারে তুমি রাস্তার ওপরের পাথর দুটো সরিয়ে দিয়ে এসো, আমি এই ছেলেগুলোর জল খাবার ব্যবস্থা করি। নীল মানুষ খুশি হয়ে লাফাতে চলে গেল রাস্তার দিকে। ধন্যবাদ। কেমন লাগলো এই গল্পটি? আরও শুনতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ওয়াক অ্যান্ড টক উইথ সাত্তকী। আরও এরম গল্প আসছে। নীল মানুষের গল্প 15 নম্বর এপিসোড শেষ হলো এখানে। ধন্যবাদ।